কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান। কথা বলবো একাধারে 26 জন প্রিন্সিপাল ধারাবাহিকভাবে ইংরেজ সরকার নিয়োগ দিল খ্রিস্টান। আলিয়া মাদ্রাসা খ্রিস্টানদের ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না মুসলমানদের ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? মুসলমানদের ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি শুরু থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান নিয়োগ দেওয়া হয়, তাহলে এই ইসলামী শিক্ষার 12টা বাজার আর কত বাকি থাকে? একদিকে ধারাবাহিকভাবে 26 জন প্রিন্সিপাল নিয়োগ দিল খ্রিস্টান, অপরদিকে হাদিসের একটি মাত্র কিতাব পড়ানো হইতো, সেটাও বাদ দিয়া দিল। তাফসীরের একটি মাত্র কিতাব পড়া হইতো, সেটাও বাদ দিয়া দিল। এরপরে কি করলো? খ্রিস্টানদের এই সমস্ত ইসলাম বিদ্বেষী কার্যকলাপের কারণে তৎকালীন উপমহাদেশের সবচেয়ে বড় আলেম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন। কি ফতোয়া? এই ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। একটা মুসলমানের জন্য এই দেশের স্বাধীন ইতিহাসের পাতায় লেখা আছে, ইংরেজ শাসিত ভারতের আগে গোটা ভারত উপমহাদেশ মুসলমান সরকারেরা শাসন করতেন। তখনকার ভারত উপমহাদেশে বাংলাদেশ আলাদা দেশ ছিল না, পাকিস্তান আলাদা ছিল না। ভারত বাংলাদেশ পাকিস্তানের সমন্বয়ে একটি মাত্র দেশ ছিল ভারত উপমহাদেশ। মুসলিম শাসিত ভারত উপমহাদেশে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। কি পরিমাণ? প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। ইংরেজরা যখন এই দেশের শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে যায়, সবগুলি মাদ্রাসা পরিচালনার জন্য মাদ্রাসার নামে অক্ষ সম্পত্তি ছিল। ইংরেজরা দেশের শাসন ক্ষমতা দখল করে সমস্ত মাদ্রাসার অক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এর মাধ্যমে উপমহাদেশের 12 লক্ষ মাদ্রাসা একসাথে বন্ধ হয়ে যায়। এমত অবস্থায় ইংরেজ শাসন চলাকালে কলিকাতা এলাকার বিশিষ্ট আলেম এবং বুজুর্গ মুল্লা মাজুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে আবেদন করলেন যে তোমরা আমাদের দেশের 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছ, অন্তত কলিকাতা এলাকায় সরকারি খরচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, যেন মুসলমানের ছেলেপেলেরা এখানে ধর্মটা শিখতে পারে। আবেদন মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় সরকারি খরচে পরিচালনার ব্যবস্থাপনার মাধ্যমে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় 1781 খ্রিস্টাব্দে। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে উপমহাদেশের আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। এখান থেকে উপমহাদেশের কোন মাদ্রাসার ইতিহাস শুরু? আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। পরে যখন 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তান স্বাধীন হয়, অমুসলমানদের জন্য হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র ভারত স্বাধীন হয়, তখন দেখা গেল কলিকাতা আলিয়া মাদ্রাসা মুসলমানের শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পড়ে গেল হিন্দুদের দেশে। এই জন্য আবার নতুনভাবে আন্দোলন করে 1947 সালের পরে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকার বক্সিবাজারে স্থানান্তর করা হয় এবং নামের মধ্যে সামান্য পরিবর্তন করে কলিকাতা আলিয়া মাদ্রাসার নামের পরিবর্তে ঢাকা আলিয়া মাদ্রাসা নাম রাখা হয়। আজও পর্যন্ত বক্সিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা নামে যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত আছে, এটা ঢাকার প্রতিষ্ঠিত নয়, এটা কলিকাতার থেকে স্থানান্তরিত। এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। বুঝে থাকতে বলুন তো কত সন থেকে উপমহাদেশের আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু? 1781 খ্রিস্টাব্দ থেকে কলিকাতা আলিয়া উপমহাদেশের আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। যতদিন পর্যন্ত কলিকাতায় ছিল ততদিন পর্যন্ত কলিকাতা আলিয়া মাদ্রাসায় পরিপূর্ণ হাদিস তাফসীর লেখাপড়ার কোনো ব্যবস্থা ছিল না। হাদিসের মাত্র মেশকাত শরীফ পাঠ্য তালিকাভুক্ত ছিল, আর তাফসীরের মাত্র বয়জাবি শরীফ কলিকাতা আলিয়া মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত ছিল। যখন সারা উপমহাদেশের মুসলমানগণ এই ডাকাতদের হাত থেকে নিজেদের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তখন থেকে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে একটি মাত্র হাদিসের কিতাব মিশকাত শরীফও বাদ দিয়ে দিল, একটি মাত্র তাফসীরের কিতাব বয়জাবি শরীফও বাদ দিয়ে দিল। এখন থেকে আলিয়া মাদ্রাসা হাদিসের কিতাব বিবর্জিত, তাফসীরের কিতাব মুক্ত আলিয়া মাদ্রাসা রয়ে গেল। পরবর্তীকালে
1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সিহাসিত্তার হাদিসের কিতাব পাঠ্য তালিকাভুক্ত করা হয়। যখন 1947 সালের পরে কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা হয়, তখন আলিয়া মাদ্রাসাতে দারুল উলুম দেওবন্দের অনুসরণে সরকারি মাদ্রাসাগুলিতে সিহাসিত্তার হাদিস পাঠ্য তালিকাভুক্ত করা হয়। কিয়ামত পর্যন্ত আলিয়া মাদ্রাসাতে সিহাসিত্তার যত হাদিসের কিতাব পড়া হবে সবগুলি আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের কাছে চিরকাল ঋণী থাকবে, কারণ আলিয়া মাদ্রাসাগুলিতে সিহাসিত্তার হাদিসের কিতাব পাঠ্য তালিকাভুক্ত করা হয় একমাত্র দারুল উলুম দেওবন্দের অনুসরণে। প্রশ্ন জাগতে পারে, যেখানে 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছিল, সেখানে 1866 খ্রিস্টাব্দে নূতনভাবে কৌমি মাদ্রাসা নামে আরেক ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠার কি প্রয়োজনীয়তা ছিল? এই প্রয়োজনীয়তার বিবরণ, ঐতিহাসিক বিবরণ অনেক লম্বা। কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ইংরেজ সরকার শেষ পর্যন্ত খেলার পুতুলে পরিণত করেছিল। আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল নিযুক্ত, কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান। কথা বলবো, একাধারে 26 জন প্রিন্সিপাল ধারাবাহিকভাবে ইংরেজ সরকার নিয়োগ দিল খ্রিস্টান। আলিয়া মাদ্রাসা খ্রিস্টানদের ধর্মশিক্ষা প্রতিষ্ঠান না মুসলমানদের ধর্মশিক্ষা প্রতিষ্ঠান? মুসলমানদের ধর্মশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি শুরু থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান নিয়োগ দেওয়া হয়, তাহলে এই ইসলামী শিক্ষার 12টা বাজার আর কত বাকি থাকে? একদিকে ধারাবাহিকভাবে 26 জন প্রিন্সিপাল নিয়োগ দিল খ্রিস্টান, অপরদিকে হাদিসের একটি মাত্র কিতাব পড়ানো হইতো, সেটাও বাদ দিয়া দিল। তাফসীরের একটি মাত্র কিতাব পড়া হইতো, সেটাও বাদ দিয়া দিল। এরপরে কি করলো? খ্রিস্টানদের এই সমস্ত ইসলাম বিদ্বেষী কার্যকলাপের কারণে তৎকালীন উপমহাদেশের সবচেয়ে বড় আলেম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন। কি ফতোয়া? এই ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা করার জন্য এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। একটা মুসলমানের জন্য এই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। এই কঠোর ফতোয়ার কারণে ঐতিহাসিকগণ ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজের ফতোয়াটাকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করেছেন। কেমন ফতোয়া? শাহ আব্দুল আজিজের বিপ্লবী ফতোয়া। শাহ আব্দুল আজিজের এই বিপ্লবী ফতোয়ার কারণে তৎকালীন সমগ্র উপমহাদেশে প্রায় 10 কোটি মুসলমান ছিল। সমস্ত মুসলমান একসাথে দেশের স্বাধীনতা উদ্ধারের জেহাদে ঝাঁপাইয়া পড়লো, মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়লো। কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমগণ এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এই অবস্থা দেখে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ইসলামী শিক্ষা থেকে সম্পূর্ণ সাফ পরিষ্কার করে নিল। বুঝে থাকতে বলুন, কলিকাতা আলিয়া মাদ্রাসা তার নিজস্ব গতিতে ছিল না ইংরেজ সরকার নিজের হাত খেলার পুতুলে পরিণত করেছিল? আমি ছোটবেলায় বাংলা সাহিত্য বইয়ে পড়েছিলাম এক বাংলা কবিতার নাম ছিল বাবুরাম সাপুরে। কবি লিখেছে, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চুক নেই নুক নেই সিং নেই মুখ নেই, ছুটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস মারে না কো ডুস ডাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। মর্ম হলো সাপুরিয়া সাপ নাচায়, দুষ্ট ছেলেরা সাপুরিয়ার কাছে এমন দুইটা সাপ চায় যে সাপের চুক নেই নুক নেই সিং নেই মুখ নেই, ছুটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস মারে না কো ডুস ডাস। বলেন এমন কোন সাপ হয় যে সাপের চুক নেই মুখ নেই সিং নেই মুখ নেই, ছুটে না কো হাঁটে না কাউকে যে কাটে না? এমন কোন সাপ হয় না। এমন সাপ চায় কেন? তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এই সাপ বাবুরাম সাপুরের সাপে পরিণত করলো ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে। এমন পরিস্থিতিতে আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি
বিকল্প পদ্ধতির মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করলেন। এবার বুঝতে পারলেন, প্রায় 85 বছর আগে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছিল। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আরো 85 বছর পরে নতুন ভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাটা কি ছিল, এই হইল প্রশ্নের জবাব। আলিয়া মাদ্রাসা যে সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই সরকার আলিয়া মাদ্রাসাকে বাবুরাম সাপুরের সাপে পরিণত করে দিয়েছিল। এই জন্য বিকল্প ধারার মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা গ্রহণ করলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। এই লোকটা কে? আল্লামা কাসিম নানতবী। এই লোকটার সামান্য একটু পরিচয় বলি। তার বংশগত পরিচয় হলো, ইনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর পরবর্তী প্রজন্ম। কাসিম নানতবী আবু বকরের বংশধর ছিল। কাসিম নানতবীর শিক্ষাগত যোগ্যতা ছিল, শিক্ষাগত পরিচয় হলো কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন মৌলানা মমলুক আলী, মৌলানা মমলুক আলীর উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী। কাসিম নানতবীর রাজনৈতিক পরিচয় ছিল, শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে ইংরেজ সরকারের বিরুদ্ধে যত প্রান্তরে মুসলমান মুক্তিযুদ্ধ করেছিল, এর মধ্যে শামলির প্রান্তরে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মুসলমান বাহিনী যে যুদ্ধ করেছিল, সেই মুসলিম সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলী। কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইংরেজ সরকার আলিয়া মাদ্রাসাকে বাবুরাম সাপুরের সাপে পরিণত করার কারণে বিকল্প ধারার মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করলেন। তার সাথে কয়েকজন অনুষঙ্গী ছিলেন। অনুষঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তরপ্রদেশ দেওবন্দ নামক জনপদের এক পাশে হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। এটা তো হইল স্বপ্নের কথা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও মাটিতে স্বপ্নে দেখা রাসূলের লাঠি মুবারকের রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়।